সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আল মামুন লিমন, ডিরেক্টর অফ লিমন এডুকেয়ার সেন্টার। তো আজকে আমি আপনাদের সামনে এসেছি খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। টপিকসটা হচ্ছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। তো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসটা যদিও অনেকের কাছে বেশ দুর্বোধ্য মনে হয়, দুর্বোধ্য মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ আমরা বাঙালি, অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা বাংলাকে ব্যবহার করি। তো বাংলাকে ব্যবহার করে যখন আমরা ইংরেজিতে ব্যবহার করতে যাব, ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থেকে যখন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যাব, তো একটু ডিফিকাল্টি আসতে পারে। কিন্তু বেশ কিছু গোছানো নিয়ম রয়েছে বা রুলস রয়েছে, সেই রুলসগুলো খুব একটা কঠিন হবে না। তো সেই রুলসগুলোকে আমরা যদি ফলো করতে যাই, তাহলে খুব ইজিলি এবং খুব সহজভাবে আমরা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিংটা করতে পারবো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফ্রি হ্যান্ড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসটা। আসলে দেখা গেছে যে আমাদের মধ্যে ইংরেজি ভীতিটা বেশি কাজ করে। তো ইংরেজি ভীতি কাজ করার কারণে ইংরেজি যে ভীতিটা আমাকে এমনভাবে চারপাশ থেকে মনে হয়েছে যে জিন ভূত সব চলে আসছে। যে কোনো একটা ইংরেজি কিছু লিখতে দিলে আমার মনে হচ্ছে চারপাশ থেকে জিন ভূত যত আছে সব আমার ঘিরে ধরেছে। তো এই জিন ভূত ঘিরে ধরেছে এরকম যদি একটা ভাবনা মনের মধ্যে থাকে, তো সেখানে ভয় পাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই ভয়কে দূর করতে হবে প্রথমে। অ্যাট ফার্স্ট ভয় পাওয়া যাবে না, সাহস রাখতে হবে মনের মধ্যে যে আমি যে কোনো কিছু একটা, এই যেমন ইংরেজি ল্যাঙ্গুয়েজটা একটু প্র্যাকটিস করলে আমি পারতে পারি, কিন্তু প্রথমেই আমার মধ্যে যে ভয়, উড়ি বাবা ইংরেজি মানে কেমন যেন একটা বিষয় লাগে। তো এই বিষয়টাকে আগে কাটিয়ে উঠতে হবে। তো আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি যে কয়েকটা টপিকস, মাত্র গ্রামারের কয়েকটা টপিকস লাগে, এই কয়েকটা টপিকস থাকলে ইংরেজিটা খুব ভালোভাবে ফ্রি হ্যান্ড রাইটিংটা নিয়ে আসা যায়। তো আজকে আমরা সেই টপিকসগুলো ক্রমান্বয়ে একে একে দেখাবো। এবং শুধু তাই না, এই কয়েকটা টপিকস জানা থাকলে এই টপিকসগুলোর দ্বারা আমরা আরও বিভিন্ন রকমের সমস্যার সমাধান, যেমন ধরেন অনেকের এরকম আছে যে পেপার পত্রিকায় লেখার অভ্যাস রয়েছে বা লিখতে চান, কলাম লিখতে চান, বা অনেকে পেপার পত্রিকায় সাংবাদিকতা করতে চান, বা আদার্স যেরকম রয়েছে, পেপারের ভাষাটা একটু ভিন্ন। তো সেই ক্ষেত্রে সেই টপিকস সহ আজকের আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং টপিকসটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদের বোর্ডে আমরা 5টা টপিকস দেখতে পাচ্ছি। তো এই 5টা টপিকস আমরা আগেই বলেছিলাম যে ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বেশ অনেক কিছু জানার দরকার নেই, অল্প কিছু টপিকস জানলেই ফ্রি হ্যান্ড রাইটিংটা লেখা যায়। তো সেইখানে আমরা এই 5টা টপিকস লিখেছি। এই 5টা টপিকসকে কেন্দ্র করে আমি যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড রাইটিং, নিউজ পেপার রাইটিং, বিভিন্ন কিছু করতে পারি। তো ঠিক আছে, একটু খেয়াল করতে হবে। নাম্বার 1, এখানে আমরা বর্ণনা দেওয়া হয়েছে, পার্টস অফ স্পিচের কথা বলা হয়েছে। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাকে অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতে হবে পার্টস অফ স্পিচ সম্পর্কে। নাম্বার 2, টেন্স। তো দেখা যায় টেন্সকে অনেক সময় বলা যায় যে, সাপোজ এরকম যে আমি ধরেন যে ঢাকা যাব, বা ঢাকা যাব, তো ঢাকা যাওয়ার জন্য যদি ট্রেনে যেতে চাই, বাসে যেতে চাই, আমাকে অবশ্যই টিকিট লাগবে। টিকিট ছাড়া কিন্তু আমি যেতে পারবো না। তো টেন্সের ক্ষেত্রে, মানে ইংরেজির ক্ষেত্রে টেন্স হচ্ছে সেই টিকিট যেটা ছাড়া আসলে বাংলা থেকে ইংরেজিতে যাওয়া সম্ভব না। তো এরপরে আসছে হচ্ছে ভয়েস চেঞ্জ। এটা টেন্সকে দিয়ে আমি যখন ভাষাকে শিখে যাব, কিছুটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফর্ম করা শিখবো, এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সফর্ম করা অলরেডি আমার মধ্যে এসে যাবে, তখন ভয়েস সেই ভাষাটাকে আরেকটু সুন্দর, শ্রুতিমধুর, মাধুর্যতা নিয়ে আসবে। এরপরে আসছে ট্রান্সফরমেশনের যে রুলসগুলো রয়েছে, বা যেই বিষয়গুলো রয়েছে, বা যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলোর ক্ষেত্রে ট্রান্সফরমেশনের সেই নিয়মগুলো ভাষাকে আরেকটু প্রাণোজ্জ্বল করবে, আরেকটু শ্রুতিমধুর করবে। আর এরপরে আসছে ভোকাবুলারি যে বিষয়টা, ভোকাবুলারির মধ্যে কয়েকটা টপিকস খুব জরুরি। ভোকাবুলারির মধ্যে আমাদের জেনারেল ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো সাধারণত থেকে থাকে, জেনারেল ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস, appropriate preposition, group verb, etc. আরও ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তবে একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে যখন
অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি, ইডিয়মস বলি, গ্রুপ ভার্বস বলি, এই তিনটা কিন্তু একটা ফরম্যাটের মতো কাজ করে। এই তিনটা একটা ফরম্যাটের মতো কাজ করে, কারণ এদের আগে পরে বিভিন্ন রকমের প্রিপোজিশন যুক্ত হয়ে এদের অর্থের পরিবর্তন ঘটে যায়। আগে পরে বিভিন্ন রকমের প্রিপোজিশন যুক্ত হয়ে এদের অর্থের পরিবর্তন ঘটে যায়। আবার ইডিয়মসগুলো, যে ইডিয়মস রয়েছে, এই ইডিয়মসগুলো বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সময় সৃষ্টি হয়েছে। যেমন অ্যাপল অফ ডিসকর্ড, অ্যাপল অফ ডিসকর্ডের পিছনে একটা মিথোলজিক্যাল কাহিনী রয়েছে। তো যাই হোক, কাহিনীটা আজকে আমি যাব না, কারণ কাহিনীটা বলতে গেলে গল্প বলতে হবে একটা, তো সেদিকে যাচ্ছি না, আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দিকে ফিরছি। তো ডিয়ার স্টুডেন্টস, আসলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, যেমন এই যে এই বিষয়গুলোর উপরে যে দক্ষতা, এই দক্ষতা কিন্তু কেউ কাউকে তৈরি করে দিবে না, কেউ এই দক্ষতাগুলো তোমাকে তৈরি করে দিবে না। এই দক্ষতাগুলো তোমার নিজের যে ক্যাপাবিলিটি রয়েছে, নিজের যে অ্যাবিলিটি রয়েছে, সেই নিজের অ্যাবিলিটিতে তোমাকে তৈরি করে নিতে হবে, সেই অ্যাবিলিটিতে তোমাকে তৈরি করে নিতে হবে। তো ইডিয়মস এটা মুখস্থের বিষয় বা পড়ার বিষয়, মনে রাখার বিষয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো মুখস্থের বিষয়। গ্রুপ ভার্ব এগুলো মুখস্থ করতে হবে। ফ্রেজের মধ্যে আবার কিছু প্রকারভেদ রয়েছে, আমরা আমাদের নেক্সট ক্লাসে ফ্রেজের প্রকারভেদগুলো দেখাবো আর কি ইনশাল্লাহ। তো এরপরে রয়েছে জেনারেল ওয়ার্ডস, পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ড নলেজ দরকার। ওয়ার্ডসের নলেজ ছাড়া ইংরেজিতে প্রবেশ করা অসম্ভব। কারণ কেউ আমাকে একটা কিছু বললো, আমি তাকে উত্তর দিব, আমি যদি সেটা না বুঝি উত্তরটা কেমনে দিব? কোনো একটা ওয়ার্ড আমাকে বলা হইলো, আমি যদি সেটা না বুঝতে পারি উত্তরটা কি দিতে পারবো? দিতে পারবো না। এই জন্য আমাকে প্রচুর হিউজ পরিমাণে ওয়ার্ডসের নলেজটা দরকার। তো এটাও তোমার নিজস্ব ক্যাপাবিলিটিতে অর্জন করে নিতে হবে, এবং যত বেশি পারবা প্রত্যেক দিন অন্তত 3টা 4টা 5টা করে হলেও ওয়ার্ডস পড়বা। হয়তো 5টা পড়েছো, 5টা মনে নেই, 2টা মনে আছে, তো প্রত্যেক দিনের সাথে 2টা করে ওয়ার্ডস কিন্তু যুক্ত হচ্ছে। তো এই যুক্ত হতে হতে মাসে 60টা, এইভাবে একসময় অনেক ওয়ার্ডস হয়ে যাবে। তো বেশি বেশি ওয়ার্ডস পড়তে হবে, বেশি বেশি পর্যাপ্ত ওয়ার্ডস পড়তে হবে। এবং ওয়ার্ডসের নলেজ ছাড়া ইংরেজিতে যদি আমরা মিস্টেরিয়াস বলে কোনো কিছু বলে থাকি, মিস্টেরিয়াস ইংরেজিতে গ্রামার কোনো কিছু মিস্টেরিয়াস না। গ্রামার পড়লে পারা যায়, যে কোনো স্টুডেন্ট হয়তো এখন পারতেছে না, আরেকবার চেষ্টা করবে, আবার পারছে না, আবার চেষ্টা করবে, একসময় সেটা আয়ত্তে এসে যায়। কিন্তু ইংরেজির একমাত্র মিস্টেরিয়াস বিষয়ই হচ্ছে ওয়ার্ডস। এটা এই দক্ষতাটা কেউ তোমাকে অর্জন করে দিতে পারবে না। এই দক্ষতাটা তোমার নিজের একটা ক্যাপাবিলিটিতে সেটা অর্জন করে নিতে হবে। এখানে একটু খেয়াল করি যে জেনারেল ওয়ার্ডস, পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ডস জানতে হবে। তো ফ্রেজের বিভিন্ন রকম প্রকার ভেদ রয়েছে। ফ্রেজ বলতে আমরা সাধারণত জানি গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা, তো আমরা এর আগে আর একটা কথা বলে নিই যে আমাদের অলরেডি ভয়েস ক্লাসটা অলরেডি 3টা পার্ট আপলোড হয়ে গেছে। তো আমাদের ফেসবুক আইডিতে পার্ট নাম্বার 2 এটা রয়েছে, পার্ট নাম্বার 1টা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, এবং এর পরবর্তী যে পার্ট 4 সেটা সামনের আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। তো ট্রান্সফরমেশন যে ক্লাসটা, ট্রান্সফরমেশন অনেকটা ইজি ফরম্যাটে আমরা আমাদের নেক্সট ক্লাসে নিয়ে আসতেছি। এবং এখানে একটা কথা আছে, কথাটা বলে নিই যে সাধারণত আমরা যদি দোকানে কোনো কিছু কিনতে যাই, এরকম হয় যে 2টা সাবান কিনলে একটা সাবান ফ্রি, বা 3টা নুডলসের প্যাকেট কিনলে একটা বাটি ফ্রি, এরকম বিভিন্ন কিছু ফ্রি আছে। তো ট্রান্সফরমেশনের জন্য আমি তোমাদের অফার দিয়ে রাখলাম একটা নিয়ম মুখস্থ করলে 5টা নিয়ম ফ্রি, একটা নিয়ম মুখস্থ করলে 5টা নিয়ম ফ্রি ইনশাল্লাহ। তো স্টুডেন্টস একটু খেয়াল রাখতে হবে পার্টস অফ স্পিচ। ওকে, তো স্টুডেন্টস একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ফ্রি হ্যান্ড রাইটিংসটা আসলে এমন বিষয়, যেমন আমার হাতটা একটু বেশি নড়াচড়া করতেছে, তখন আমি হাতটা যেমন বোঝানোর জন্য যে আসলে ফ্রি হ্যান্ড রাইটিংটা এরকম যে তোমাকে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত তুলে নিয়ে আসবে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যদি তুমি দক্ষতাটা নিয়ে আসতে চাও, তো দক্ষতাটা তোমাকে কি করবে, ধরো তুমি এই লেভেলে রয়েছো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এই লেভেলে রয়েছো, তো এই লেভেল থেকে ধীরে 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 তোমার দক্ষতা অনেক বেড়ে যাবে। তো সেই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে, আমরা এবার আসতেছি। তো ভয়েস চেঞ্জ ক্লাসটা আমাদের অলরেডি চলে গেছে। ট্রান্সফরমেশন ক্লাসের কথা আমরা বললাম, ভোকাবুলারির কথা তো এখানে আলোচনা হলো। ভোকাবুলারি একদম পার্সোনালিভাবে নিজেকে আয়ত্তে আনতে হবে, প্রত্যেক দিন কিছু কিছু করে শিখতে হবে। তো আরেকটা বিষয় একটু বলছি যে এখানে একটা বেসিক টপিকস রয়েছে। যখনই আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যাব আমাকে মনে রাখতে হবে এই বেসিক স্ট্রাকচারটাকে আমার মাথায় রাখতে হবে
বেসিক স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই একটা স্ট্রাকচার তোমাকে বাংলা থেকে ইংরেজিতে প্রবেশ করায় দিবে। এই একটা স্ট্রাকচার তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের দিকে ঢুকিয়ে দিবে। এই একটা স্ট্রাকচারের মাধ্যমে তুমি বাংলা থেকে অহরহ যে কোনো সময় যে কোনো পদ্ধতিতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে, এই একটা স্ট্রাকচার। তো বুঝতেই পারছো কত শত গ্রামার রয়েছে। এই গ্রামারের মধ্যে মাত্র একটা স্ট্রাকচার দিয়ে যদি ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে যায়, তাহলে সেটা কতটা মিস্টেরিয়াস হতে পারে, কতটা মিস্টেরিয়াস হতে পারে। তো জিনিসটা বুঝতে হবে। তো একটা স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যে সাপোজ আমি বললাম আমি নৌকা যোগে নদীতে প্রতিদিন মাছ ধরি। আমি নৌকা যোগে নদীতে প্রতিদিন মাছ ধরি। আসলে যে কাউকে এই ট্রান্সলেশনটা দিলে অনেকটা কঠিন লাগতে পারে, তো আমরা এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে যাব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো দেখা যাচ্ছে এই সেন্টেন্সে আমি নৌকা যোগে নদীতে প্রতিদিন মাছ ধরি। তো এই ক্ষেত্রে এখানে সাবজেক্টটা হচ্ছে আমি, সাবজেক্টটা কে? আমি। তো আমি আসলে সেখানে আমিটা লিখে নিলাম আই। আচ্ছা, এরপরে কাজ কোনটা? কাজ হচ্ছে ধরি। তো ধরার ইংরেজি হচ্ছে ক্যাচ। তো ক্যাচ, আই ক্যাচ। কি ধরি? মাছ ধরি। ক্যাচ দ্য ফিশ, ক্যাচ দ্য ফিশ। এখন কি? প্রতিদিন। আই ক্যাচ দ্য ফিশ ডেইলি। কোথায় ধরি? নদীতে। ইন দ্য রিভার, কিসের যোগে ধরি? নৌকা দ্বারা, বাই বোট। যে কোনো যানবাহনে যদি আমরা ভ্রমণ করি, কখনো ভ্রমণ করি, সেই যানবাহনের আগে প্রিপোজিশন হিসাবে বাই ওয়ার্ডটাকে ইউজ করতে হয়। এটা চিরন্তনভাবে মনে রাখতে হবে, কিন্তু সবার চিরন্তনভাবে মনে রাখতে হবে যে আমরা বাইকটাকে ইউজ করতে পারি। তো ঠিক আছে, আমি নৌকা যোগে নদীতে প্রতিদিন মাছ ধরি। আই ক্যাচ দ্য ফিশ ডেইলি ইন দ্য রিভার বাই বোট। তো এটা কিন্তু আমাকে এই সাবজেক্টটা বলে দিল, সাবজেক্ট আই। তারপরে ধরার ইংরেজি ক্যাচ, কি ধরি? মাছ ধরি। দ্য ফিশ, তারপরে কি পড়ি? প্রত্যেক দিন। ডেইলি, কোথায় ধরি? নদীতে, ইন দ্য রিভার। তারপরে হচ্ছে কিসের মাধ্যমে ধরি? নৌকার মাধ্যমে, বাই বোট। তো স্টুডেন্টস খেয়াল করতে হবে, আমরা ওই যে সেই মিস্টেরিয়াস একটা স্ট্রাকচারের কথা বলেছিলাম, সেই মিস্টেরিয়াস স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেই মিস্টেরিয়াস। তো এইটাকে দিয়ে আমরা ইংরেজিতে প্রবেশ করব। এটাকে দিয়ে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমি ইংরেজিতে প্রবেশ করতে পারবো, সেই ফরম্যাটটাকে একটু ভালো করে দেখাবো আজকে। তো একটু ভালো করে খেয়াল করবে সবাই। তো এখানে দেখো সাবজেক্ট, যে কোনো একটা ওয়ার্ড সাবজেক্ট। আমি ওই যে প্রথমে বলে গেছিলাম, মনে আছে কি, যে অ্যাট ফার্স্ট যে নলেজটা দরকার সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের নলেজ দরকার। পার্টস অফ স্পিচের নলেজটা দরকার। তো পার্টস অফ স্পিচ যদি জানা না থাকে, তাহলে আমি সাবজেক্ট তৈরি করতে পারবো না। তো সাবজেক্ট তৈরি করতে গেলে আমাকে জানতে হবে, সাবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন বা প্রোনাউন হতে হয়। নাউন অথবা প্রোনাউন হতে হবে। নাউন অথবা প্রোনাউন ছাড়া কোনো সাবজেক্ট হয় না। নাউন বা প্রোনাউন ছাড়া কোনো সাবজেক্ট হবে না। এরপরে আসছে ভার্ব। তো আমরা সাবজেক্টকে ধরলাম নেতা, সাবজেক্টকে কি ধরলাম? লিডার। অ্যাজ এ লিডার অফ এ সেন্টেন্সের লিডার হচ্ছে কি? সাবজেক্ট। সেন্টেন্সের লিডার হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড ভার্ব ইজ অ্যান এমপ্লয়ি। ভার্ব হচ্ছে তার কর্মী। কিন্তু লিডার, যতই লিডার হোক না কেন, কর্মী না থাকলে লিডারের কোনো দাম থাকে না। কর্মী না থাকলে লিডারের কোনো দাম আছে? তুমি কখন লিডার হবা? যখন তোমার কর্মী থাকবে। কর্মী নাই, তুমি কিসের লিডার? তো লিডার হইতে গেলে অবশ্যই তোমাকে কর্মী থাকতে হবে। তো মনে রাখতে হবে ভার্ব কাজ করে কর্মীর, কিন্তু কর্মী ছাড়া, যেমন এখানে আমরা এটা বলতে পারি সাবজেক্ট ভার্ব, এ দুটো মিলে সেন্টেন্স হতে পারে।
ভার্ব অবজেক্ট এই দুটো মিলে সেন্টেন্স হতে পারে, কিন্তু সাবজেক্ট অবজেক্ট মিলে কখনো সেন্টেন্স হতে পারে না। সাবজেক্ট অবজেক্ট মিলে কখনো কোনো সেন্টেন্স হতে পারে না। তো এটা খেয়াল রাখতে হবে। তো সাবজেক্ট হতে গেলে তাকে নাউন প্রোনাউন হতে হয়, অবজেক্ট হতে গেলেও তাকে নাউন প্রোনাউন হতে হয়। তাহলে আমরা নাউন তো জানি, যে কোনো কিছু নামকে নাউন বলে, আর নাউনের পরিবর্তে যা কিছু বসে তাকে প্রোনাউন বলে। তো আমরা জানি সাধারণত যে কোনো কিছু নামকে নাউন বলে, নাউনের পরিবর্তে যা কিছু বসে তাকে প্রোনাউন বলে। তো আমি নাউন প্রোনাউন চিনলে সাবজেক্ট চিনবো, নাউন প্রোনাউন চিনলে অবজেক্টও চিনবো। তাহলে নাউন প্রোনাউন দ্বারা আমার সাবজেক্ট ক্লিয়ার হইলো, নাউন প্রোনাউন দ্বারা আমার অবজেক্ট ক্লিয়ার হইলো। তো অনেক ক্ষেত্রে আমাদের এরকম দেখা যায় যে আমরা এরকম একটু খেয়াল করি এখানে, যে আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ডস। অনেক স্টুডেন্ট এখানে ইন দ্য ফিল্ডটাকে মনে করে যে অবজেক্ট, ইন দ্য ফিল্ড যেহেতু শেষে রয়েছে সেই হিসাবে অবজেক্ট মনে করে, কিন্তু এটা কখনোই অবজেক্ট হতে পারে না। কেন অবজেক্ট হতে পারে না? এর পিছনে কারণ রয়েছে। অবজেক্ট হতে পারে না এই কারণে যে সাবজেক্ট বলে দিয়েছে যে সে হইতে গেলে তাকে অবশ্যই নাউন প্রোনাউন হতে হবে। অনুরূপভাবে অবজেক্টও বলে দিয়েছে যে আমি নাউন প্রোনাউন ছাড়া হব না, যে আমিও নাউন প্রোনাউন হব। তো ইন দ্য ফিল্ড এটা কখনো নাউন বা প্রোনাউন কোনোটাই নয়, নাউনও না প্রোনাউনও নয়। তাহলে এটা যদি নাউন প্রোনাউন না হয়, তাহলে কিভাবে অবজেক্ট হয়? তো অনুরূপভাবে আরেকটা সেন্টেন্স একটু দেখাচ্ছি। এখানে এই জন্য ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট, ক্রিকেটটা হচ্ছে এখানে নাউন, এই কারণে ক্রিকেট অবজেক্ট হয়েছে। তো আরেকটা সেন্টেন্স আমরা দেখাচ্ছি যে আই গো টু স্কুল, বহুল ব্যবহৃত একটা সেন্টেন্স। আই গো টু স্কুল। তো এখানে খেয়াল করতে হবে যে আই গো টু স্কুল। তো এখানে যদি জিজ্ঞাসা করা হয় অবজেক্ট কোথায়, তো অনেকেই বলবে টু স্কুল, অথবা শুধু স্কুলকে অবজেক্ট হিসেবে মেনে নিবে, কিন্তু এখানে এটাও অবজেক্ট হবে না। এই সেন্টেন্সের কোনো অবজেক্টই নাই, এখন কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সের অবজেক্ট নাই? আচ্ছা, এখন আমরা একটু দেখাচ্ছি সাবজেক্ট ভার্ব সাবজেক্ট হতে গেলে তাকে নাউন প্রোনাউন হতে হয়। যেহেতু এইটা প্রোনাউন হয়েছে তাহলে অবশ্যই সাবজেক্ট হয়েছে। এরপরে ভার্ব বসাইছি, আচ্ছা ভার্ব বসানো হয়েছে। এরপরে আসছে টু স্কুল। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা হবে না। আই গো টু স্কুল, আমি স্কুলের দিকে যাই। যখন ভার্ব কোনো দিক প্রকাশ করতেছে, কোনো অবস্থান প্রকাশ করতেছে, সেটা অ্যাডভার্বে রূপান্তরিত হচ্ছে। তো আমার জন্য দরকার নাউন প্রোনাউন। আমার কি দরকার? নাউন প্রোনাউন। তাহলে আমি অ্যাডভার্ব দিয়ে কী করবো? তো এই কারণেই গো এমন একটা ভার্ব যে গো ভার্বটাকে অলওয়েজ ইনট্রানজিটিভ ভার্ব ধরা হয়। এই কারণেই আজকে একটু ব্যাখ্যা দিয়ে গেলাম যে কেন গো ভার্ব ইনট্রানজিটিভ হয়। কারণ গো ভার্বের পরে সাধারণত যেদিকে যাওয়া হয় সেটা অলওয়েজ ইনট্রানজিটিভে হবে। গো ভার্বের পরে সাধারণত সবসময় ইনট্রানজিটিভ হবে। তো ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, তো আমরা কিছু এক্সাম্পল দেখাচ্ছিলাম, তো আরও কিছু এক্সাম্পল দেখাবো এখন। তো এখন একটু খেয়াল করতে হবে যে আমরা এখন যেমন আমাকে এখানে প্রথমত যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেটা রয়েছে সেখানে আমরা জানলাম যে সাবজেক্টের পার্সন অনুযায়ী ভার্ব বসে, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব বসবে। আমাকে টেন্স কেন মুখস্থ করতে হবে, পার্টস অফ স্পিচ কেন জানতে হবে? কারণ আমাকে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে এইভাবে তৈরি করতে হবে। মূলত ফ্রি হ্যান্ড রাইটিং তৈরি করার জন্যই কিন্তু আমাকে এতগুলো গ্রামার জানতে হচ্ছে। তো আমি যদি এই স্ট্রাকচারটা এটা আমার কাছে অনেকটা মিস্টেরিয়াস স্ট্রাকচার মনে হয়। তো এই স্ট্রাকচারটাকে যদি আমি খুব ভালোভাবে ফলো করি, এই একটা স্ট্রাকচার আমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সমস্ত সমস্যা ক্লিয়ার করে দিবে। তো একটু ভালো করে খেয়াল করতে হবে। যেমন এখানে আমরা বলতেছি যে আমি হাসতে হাসতে বাজারে গেলাম। আমি হাসতে বাজারে গেলাম। তো একটু খেয়াল করি আমরা ভালো করে সবাই, যে আমি হাসতে বাজারে গেলাম। তাহলে এখানে আমাকে সাবজেক্টের কথা বলা হয়েছে, সাবজেক্ট আই। আচ্ছা, তারপরে বলা হয়েছে ভার্বের কথা, ভার্ব কোনটা? গেলাম। তাহলে এই গেলাম, এখানে গেলামটা খেয়াল করতে হবে। গেলাম টেন্স অনুযায়ী কি আসবে? গেলাম টেন্স অনুযায়ী আসতেছে ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট, কোথায় যাচ্ছি? বাজারে। টু মার্কেট, কিভাবে? হাসতে লাফিং।
আমি হাসতে হাসতে বাজারে গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি যে আমরা এখানে যখন আমরা এই বিষয়গুলোকে নিয়ে আসব, বাংলাদেশে অনেক নদী রয়েছে, বাংলাদেশে অনেক নদী রয়েছে। তো একটু খেয়াল করতে হবে, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এরকম বলে থাকি যে বাংলাদেশে অনেক নদী রয়েছে, তাহলে বাংলাদেশ হ্যাজ ম্যানি রিভার্স। তো বাংলাদেশ কি কোনো পার্সন? বাংলাদেশ কোনো পার্সন না। বাংলাদেশ ইজ এ ল্যান্ড, বাংলাদেশ ইজ এ কান্ট্রি। তো এই ক্ষেত্রে আমরা যদি বলতে চাই বাংলাদেশ একটা অবস্থান, সেই ক্ষেত্রে আমরা যদি বলতে যাই বাংলাদেশে অনেক নদী রয়েছে, বাংলাদেশ হ্যাজ ম্যানি রিভার্স। তো ইংরেজির ক্ষেত্রে গুড ইংলিশ এবং ব্যাড ইংলিশ বলে একটা কথা আছে, গুড ইংলিশ এবং ব্যাড ইংলিশ। বাংলাদেশ হ্যাজ ম্যানি রিভার্স, অ্যাজ এ রুলস অফ গ্রামার দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। যে গ্রামারের নিয়ম অনুসারে সেন্টেন্সটা কারেক্ট হবে, কিন্তু এটা গুড ইংলিশের আওতায় পড়ে না। তো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, বাংলাদেশে অনেক নদী রয়েছে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আমাকে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডের ব্যবহার করতে হবে। তো আমরা আমাদের যে নেক্সট ক্লাসগুলো রয়েছে সেই নেক্সট ক্লাসে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডের ব্যবহারগুলো দেখাবো ইনশাল্লাহ। তো এইখানে আমরা যখন লিখবো এখন ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দেয়ার। আচ্ছা, দেয়ার লেখা হয়ে গেছে, এরপরে আমি মাঝখানে একটু গ্যাপ রাখার পরে লিখলাম ম্যানি রিভার্স। আচ্ছা, ম্যানি রিভার্স লেখা হয়ে গেল। তো এখন এই ব্ল্যাঙ্কটাতে আমি কি লিখবো? তো আমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড কখনো সাবজেক্ট হতে পারে না। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হয় অ্যাডজেক্টিভ আর না হয় অ্যাডভার্ব, এই দুইটা ছাড়া ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হয় না। তাহলে যেহেতু আমার সেন্টেন্সের শুরুতে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসেছে, সেহেতু আমি সাবজেক্টকে কিন্তু এখনও পাইনি। তো এইখানে অনেক নদী রয়েছে, কি রয়েছে? নদী রয়েছে, তাহলে নদী হচ্ছে সাবজেক্ট। তাহলে যেহেতু ম্যানি রিভার্স, সেই ক্ষেত্রে আমাকে এইখানে আমি আর শব্দটা বসিয়ে দিলাম, দেয়ার আর ম্যানি রিভার্স ইন বাংলাদেশ। দেয়ার আর ম্যানি রিভার্স ইন বাংলাদেশ। একটু খেয়াল করি আবার, দেয়ার আর ম্যানি রিভার্স ইন বাংলাদেশ। তো এইখানে এই যে দেয়ারের যে বিষয়টা রয়েছে, দেয়ার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়েছে, আর এইখানে সাবজেক্টটা হচ্ছে ম্যানি রিভার্স। যদিও ভার্বের পরে বসেছে, তো ভার্বের পরে বসার কারণে এখানে আবার আরেকটা বিষয় আছে, ভার্বের পরে বসছে ম্যানি রিভার্স। এই ম্যানি রিভার্স ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড যখন আমরা ব্যবহার করব, তখন সবসময়ই ভার্বের পরে সাবজেক্ট বসে। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডের ক্ষেত্রে ভার্বের পরে সাবজেক্ট বসবে, এবং এই ভার্বের পরে যে সাবজেক্ট বসবে, এই সাবজেক্ট অনুসারে ভার্বের পরে যে সাবজেক্ট হবে, এই সাবজেক্ট অনুসারে এই সাবজেক্টকে কেন্দ্র করেই কিন্তু ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হবে সেটা দেখতে হবে। যদি এটা যদি সিঙ্গুলার হইতো, তাহলে এইখানে আর না হয়ে ইজ হইতো। যদি পাস্ট টেন্সে যাইতো, তাহলে কি হইতো? ওয়ার না হয়ে ওয়াজ হইতো। তো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তো এইখানে আমরা আর শব্দটাকে ব্যবহার করছি, তো আর শব্দটা ব্যবহার করেছি কিন্তু দেয়ারের কারণে না, ম্যানি রিভার্সের কারণে এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। তো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডসের আরও অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, সেই আলোচনা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। আচ্ছা, এছাড়াও আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা বিভিন্ন কোশ্চেন করে থাকি, কোশ্চেনের যে সেন্টেন্সগুলো আসে, তো সেগুলো আমরা কিভাবে করব। তো আমি একটু শর্টে বলে দিচ্ছি যে ইন্টারোগেটিভ কোশ্চেন করলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় দুইভাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে তৈরি হয়। একটা হচ্ছে আমি যদি কাউকে প্রশ্ন করি, সে হ্যাঁ বা না প্রশ্নের উত্তর দিবে, আর একটা হচ্ছে সে তার কী করবে, সে ইনফরমেটিভ কোশ্চেনের অ্যান্সার দিবে। তো ইনফরমেটিভ কোশ্চেনের অ্যান্সার দিবে। তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে ইনফরমেটিভ অ্যান্সার দিতে হবে, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া প্রশ্ন করলে, সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করলে সেটা হ্যাঁ বা না প্রশ্নের উত্তর দিতে হবে। আবারও বলছি, সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্ন করলে হ্যাঁ বা না প্রশ্নের উত্তর দিতে হবে, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে সেখানে ইনফরমেশন দিতে হবে। তো ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই যে স্ট্রাকচারটা আমরা দেখাচ্ছি, এই যে স্ট্রাকচারটা দেখানো হয়েছে, এই স্ট্রাকচারটা একটু ঘুরিয়ে দিলে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যায়। কিভাবে? যেমন আমরা এখানে ভার্ব বলছি, ভার্বের কথা বলা হয়েছে। তো ভার্ব কিন্তু অনেক সময় অক্সিলারি প্রিন্সিপাল দুইটা হতে পারে, অক্সিলারি বা প্রিন্সিপাল, সাহায্যকারী ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব।
তো যদি প্রিন্সিপাল ভার্ব টেন্স আবারও বলছি সেই টেন্সের ব্যবহার কেন টেন্স এত গুরুত্বপূর্ণ, কারণ ইংলিশ নামক যে বিল্ডিংটা রয়েছে, যে ইংরেজির বিল্ডিং, তো ইংরেজি যে যতটা প্র্যাকটিস করবে তার বিল্ডিংটা তত সুন্দর লাগবে, তার বিল্ডিংটা তত মজবুত হবে। আর এই বিল্ডিংয়ের ফাউন্ডেশন হচ্ছে টেন্স এবং পার্টস অফ স্পিচ। ফাউন্ডেশন হচ্ছে টেন্স এবং পার্টস অফ স্পিচ। তাহলে ফাউন্ডেশন যত ভালো হবে বিল্ডিং তত মজবুত হবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমি দেখাচ্ছি সেই ক্ষেত্রে কি হবে। প্রথমে হবে সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্বটা কিভাবে আসবে? সাহায্যকারী ভার্বটা আসবে হচ্ছে টেন্স অনুযায়ী। আবারও টেন্সের ব্যবহার, সাহায্যকারী ভার্বটা আসবে টেন্স অনুযায়ী। এরপরে WH ওয়ার্ড, এটা WH ওয়ার্ড থাকতেও পারে নাও থাকতে পারে, WH ওয়ার্ড। তারপরে হচ্ছে সাবজেক্ট, আচ্ছা WH ওয়ার্ড এই ক্ষেত্রে না, ঠিক আছে, একটু এলোমেলো হয়ে গেছে, একটু দেখাচ্ছি আবার। সাহায্যকারী ভার্ব সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এটা থাকতে পারে যদি থাকে, না থাকলে হবে না। বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটা গেল হচ্ছে হ্যাঁ বা না প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, হ্যাঁ বা না প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এটা গিয়েছে হ্যাঁ বা না প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। সাহায্যকারী ভার্ব সাবজেক্ট মূল ভার্ব যদি থাকে, সাহায্যকারী ভার্ব সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব সাবজেক্ট মূল ভার্ব যদি থাকে। তো আমরা একটা প্রশ্ন করি যে তুমি কি ছাত্র, একটু খেয়াল করো যে তুমি কি ছাত্র, আর ইউ এ স্টুডেন্ট? আচ্ছা প্রশ্ন হয়ে গেল, আর ইউ এ স্টুডেন্ট, প্রশ্ন হয়ে গেল। তো তুমি কি ছাত্র, এখানে একটু বাংলার একটা ব্যাখ্যা দিয়ে যাব। এই যে কি শব্দটা দেওয়া আছে, যদি এখানে এরকম কি দেওয়া থাকে তাহলে মনে রাখতে হবে এই কির উত্তর হ্যাঁ বা না, হ্যাঁ অথবা না। আর যদি এই কি জিজ্ঞাসা করা হয়ে থাকে তার মানে এটা WH ওয়ার্ডের ক্ষেত্রে এখানে তথ্য দিতে হবে। তো বাংলার ক্ষেত্রেও আমরা একটু বলে দিয়ে গেলাম যে বাংলার ক্ষেত্রে কোন কি এর কি ব্যবহার। তো এবার একটু দেখাই যে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। আর এবার প্রশ্ন করা হলো তোমার নাম কি, তো এই ক্ষেত্রে আমাদের WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হচ্ছে, হোয়াট ইজ ইয়োর নেম, এখানে কিন্তু নেম সাবজেক্ট, ইয়োর নেম সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, হোয়াট অবজেক্ট, হোয়াট ইজ ইয়োর নেম, এটা নাও হতে পারে। একটু ভালো করে খেয়াল করি, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে ইয়োর নেম কিভাবে অবজেক্ট হবে বা না সাবজেক্ট হবে, যেহেতু এখানে কি আছে অক্সিলারি ভার্ব আছে। আমরা বলেছি সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসে, যার কারণে আমি একটু কনফিউজড করেছিলাম মাঝখানে যে এটা কি সাবজেক্ট না অবজেক্ট, কনফিউজ করে দিয়েছিলাম। তারপরে এবার ক্লিয়ার করে দিলাম যে সাহায্যকারী ভার্ব WH ওয়ার্ড যদিও থাকে এবং সেটা যদি অবজেক্ট হিসেবে সেন্টেন্সে বসে তাহলে তারপরে সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে মূল ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট বসবে, আর তারপরে যদি মূল ভার্ব থাকে বসবে, না থাকলে না বসবে। তো স্টুডেন্টস, আজকে আসলে ক্লাসটা মানে বেশ টায়ার্ড হয়ে গেছি আর কি। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো এবং যে টপিকসগুলো আমরা পর্যালোচনা করলাম খুব ভালোভাবে একটু প্র্যাকটিস করবা। আর সবসময় মনে রাখবা যে যত বেশি প্র্যাকটিস করবা তুমি এখানে তত বেশি সামনের দিকে আগাইতে পারবা। আর ইংরেজি টপিক্সটাকে ফ্রি হ্যান্ড রাইটিং, এটা কিন্তু অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা লেখাপড়া করে, ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিংটা তাদের একটা প্র্যাকটিস বা মানে তাদের একটা এইম থাকে যে আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাই। তো ফ্রি হ্যান্ড রাইটিং এত গুরুত্বপূর্ণ একটা টপিকস, তো সেই ক্ষেত্রে তো পর্যাপ্ত প্র্যাকটিসের দরকার রয়েছে। তো আশা করতেছি আমাদের আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো তোমরা এই বিষয়গুলোকে সঠিকভাবে অনুশীলনের মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে, বারংবার প্র্যাকটিসের মাধ্যমে এবং আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখার মাধ্যমে আশা করতেছি তোমাদের একটা সুন্দর সলিউশন আসবে এবং এখান থেকে তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য বেশ কিছু উপকৃত হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।